আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল যে ইলেকশন স্থগিত করার জন্য ইলেকশন কমিশনের চিঠি পাঠালেন, কি বলবেন সেই বিষয়ে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পাগল হয়ে গেছেন। আপনারা জানেন যে প্রথমে ডিটেকশনের কাজ চলছে, এরপরে ডিটেনশন, তারপরে কিন্তু ডিপোর্ট করা হবে। অতএব কোনোভাবেই যদি কেউ ভেবে থাকে যে অবৈধভাবে এসে এখানে তারা বসবাস করবে, সেটা যদি ভেবে থাকে তাহলে ভুল ভাববে, তাদের পরিণতি কিন্তু না। দেখুন, আমার প্রথম কথা বলবো, আমাকে নিয়ে এরকম ভাবনা ভাবার কোনো দরকারই নেই। যারা ভাবছে, মুখেই বলছে, কাজে করে দেখাক, তাহলে বিশ্বাস হবে। আমি তো বলছি শুধু এসআইআর নয়, এরকম যদি সিএ যদি পরবর্তীতে গেছে, একটা সাংবিধানিক প্রক্রিয়াকে এইভাবে আটকে দেওয়া যায় না। নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র কমিশন, আপনারা জানেন, যেটা সম্পূর্ণভাবে সংবিধানের একটা পার্ট, এবং নির্বাচন কমিশনের কার্যক্রমে হস্তক্ষেপ করা মানে সম্পূর্ণভাবে সংবিধানের অবমাননা করা এবং সংবিধানের উপর হস্তক্ষেপ করা। একটা বিষয় নিশ্চিত, যে কোনোভাবেই হোক এই এসআইআরকে থামানোর চেষ্টা এবং এই ভুতুরে ভোট ব্যাংক যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নষ্ট না হয়ে যায়, সেটাকে বাঁচাবার স্বার্থে, সেটাকে রক্ষা করবার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া হয়ে উঠেছে। আজকে আপনারা যখন দেখছেন যে দক্ষিণ 24 পরগনার বর্ডার অঞ্চলগুলোতে আপনারা সেখানে দেখছেন যে শয়ে শয়ে যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা এদেশে এসেছিলেন, অবৈধভাবে বসবাস করতেন, তারা যখন ফিরে যেতে চাইছেন, সেই সময় সেই ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা তো সবে শুরুয়াত, এবং পরবর্তীতে এটা আরো কিভাবে বৃদ্ধি পাবে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন। স্বাভাবিকভাবেই আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে এবং ভয় পেয়েই এই ধরনের কার্যকলাপগুলো করছে। সীমান্তবর্তী এলাকাগুলো থেকে যে চিত্র উঠে আসছে, অনেকে এখন বাংলাদেশে ফেরত যাচ্ছে এবং তাদের কাছে আমাদের ভারতীয় নাগরিকদের কাছে যা যা আছে, আধার, ভোটার, সমস্ত কিছু ডকুমেন্টস রয়েছে। দেখুন, ডকুমেন্টস তো তৃণমূল কংগ্রেসকে পয়সা দিলেই পাওয়া যায়, সেটা তো যারা পেয়েছেন তারা নিজেরাই বলছেন। অতএব এইসব ফেক ডকুমেন্টস, এইসব ভুয়ো ডকুমেন্টস দিয়ে তারা কিন্তু এদেশের নাগরিক কোনোভাবেই হতে পারবেন না। যারা হিন্দু, যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসছেন, নিশ্চিতভাবে প্রত্যেকটা হিন্দুর জন্যই ভারত সরকার এবং তার আইন রয়েছে, নির্দিষ্ট আইন রয়েছে, সিএএ রয়েছে, তারা সিটিজেনশিপ পাবার জন্য দাবি জানাতে পারে। কিন্তু যাদের উল্লেখ নেই, যাদের অধিকার নেই, তারা কোনোভাবেই অবৈধভাবে এখানে আসতে পারে না, এবং অবৈধভাবে এসে যদি এখানে কোনোভাবে তারা থাকবার চেষ্টা করে, নিশ্চিতভাবেই তার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ হবে। আপনারা জানেন যে প্রথমে ডিটেকশনের কাজ চলছে, এরপরে ডিটেনশন, তারপরে কিন্তু ডিপোর্ট করা হবে। অতএব কোনোভাবেই যদি কেউ ভেবে থাকে যে অবৈধভাবে এসে এখানে তারা বসবাস করবে, সেটা যদি ভেবে থাকে তাহলে ভুল ভাববে, তাদের পরিণতি কিন্তু নিশ্চিতভাবে খারাপ আছে। বিশেষত বলছি একটা বিষয় যে এসআইআর এর ক্ষেত্রে বিএলএ-2 একটা মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গে আমরা দেখি ত্রাণ দিতে গিয়ে মন্ত্রীকে বা সাংসদকে আহত হচ্ছে, সেখানে বিএলএ-2 কি স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারছে? দেখুন, বিএলএ-2 আপনারা জানেন বেশিরভাগই রাজ্য সরকারের কর্মচারী। একদিকে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের চাপ, আর একদিকে তারা সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে কাজ করছে তাদের বসদের চাপ। পাশাপাশি বিএলএ-2 বলেছে, অর্থাৎ বিজেপির যে কর্মী দেওয়ার কথা, তার কথা বলছি না, আমি বিএলএদের কথা আগে বলিনি, বিএলএ-2 তো বলবো। এইবার সেই সঙ্গে সঙ্গে বিএলএ-2দের উপরে যে মারাত্মক রকমের মানসিক চাপ আসছে, সেই মানসিক চাপ থেকেই বিএলএরা অনেক সময় তারা কিন্তু সেই চাপ সহ্য করতে পারছে না, আপনারা জানেন। আবার বিএলএ-2 এর কথা ক্ষেত্রে দেখা যাচ্ছে, যখন বিএলএ-2 দেওয়া হচ্ছে, অন্যান্য পার্টি থেকে বিএলএ-2 দেওয়া হচ্ছে, তাদেরকে কোথাও জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে, আবার কোথাও গাছে বেঁধে রেখে পেটানোর নিদান দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। একটা জিনিস তৃণমূল কংগ্রেসকে বুঝতে হবে, যে এসআইআর এটা ভারতীয় জনতা পার্টির কোনো কার্যক্রম নয়, এসআইআর এটা ভারত সরকারের কোনো কার্যক্রম নয়, এটা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের একটা শিডিউল, রুটিন প্রোগ্রাম। এবং তাতে যেমন তৃণমূল কংগ্রেসের বিএলএ-2 থাকবে, ভারতীয় জনতা পার্টির থাকবে, প্রত্যেকটা দলের বিএলএ-2 থাকবার সেখানে অধিকার রয়েছে। আর সেই ক্ষেত্রে যদি তাদের উপর অত্যাচার করা হয়, নিশ্চিতভাবে এটা কিন্তু সাংবিধানিক অবমাননা করার সমান। দল কতটা প্রস্তুত বিএলএ-2 পাশে থাকার জন্য? নিশ্চিতভাবে আমরা প্রস্তুত। যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা হচ্ছে আমরা কমপ্লেন করছি। আমার মনে হয় তৃণমূল কংগ্রেস নিজের পায়ে কুড়ুল মারতে চলেছে। যত এই ধরনের বেশি ঘটনা ঘটবে, কমপ্লেন হবে, প্রয়োজন হলে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব, প্রয়োজন হলে
আমরা সেন্ট্রাল ফোর্সের দাবি করি। বিশেষত উত্তরবঙ্গের বিভিন্ন নেতৃত্ব যারা আছেন বিজেপি, তাদের কালকে আমরা দেখতে পেয়েছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল, ঠিক সেইভাবেই উত্তরবঙ্গে বিভিন্ন যে নেতৃত্ব বিজেপির, তাদের পরিচয়পত্র নিয়ে সংশয় করছেন তারা। সেই লিস্টে আপনার নামও দেখা যাচ্ছে বা আপনাকেও কটাক্ষ করা হচ্ছে সেখানে। না না, দেখুন, আমার প্রথম কথা বলবো, আমাকে নিয়ে এরকম ভাবনা ভাবার কোনো দরকারই নেই। যারা ভাবছে, মুখেই বলছে, কাজে করে দেখাক, তাহলে বিশ্বাস হবে। আমি তো বলছি শুধু এসআইআর নয়, এরকম যদি সিএ, যদি পরবর্তীতে এনআরসিও হয়, সেটা তো আমি প্রথম লাইনে গিয়ে দাঁড়াবার জন্য প্রস্তুত। ঠিক আছে। প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক দেখা গেছে বিহারে 0 রেজাল্ট করেছে, তারপর বলা হচ্ছে বাংলায় একজন তৃণমূলের কাউন্সিলর বলছে বাংলায় যদি ভালো ফল না করতে পারে তাহলে আইপ্যাকের কর্মীদের ধরে পেটানো উচিত। দেখুন, প্রশান্ত কিশোর একজন পেশাদার, এবং প্রশান্ত কিশোর কখনোই কোনো বিরোধী দলের হয়ে কাজ করেনি। যখন যখন যে রাজ্যে যে সরকার ছিল, সেই সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য প্রশান্ত কিশোর কাজ করেছে। এমন কোনো নিদর্শন প্রশান্ত কিশোরের এখন পর্যন্ত নেই যে বিরোধী দলের হয়ে কাজ করে সেই দলের সরকার প্রতিষ্ঠা করেছে, এমন কোনো নিদর্শন নেই। এবং সর্বোপরি প্রশান্ত কিশোরকে কোনো রাজ্য সরকার তখনই হায়ার করে যখন সেই যে রাজ্য সরকারের বিরুদ্ধে যখন প্রচণ্ড রকমের যে বিরোধী ভাবনা সাধারণ মানুষের মহলে তৈরি হয়, সেই সময়গুলোতে প্রশান্ত কিশোর কিন্তু ওই রাজ্য সরকারগুলোর হয়ে কাজ করেছে। রাজনৈতিক দলের বলবো না, কারণ সবসময় প্রতিষ্ঠিত দলের হয়ে তিনি কাজ করেছেন।